তো আজকের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে সাইবার ক্রাইম আর সাইবার যুদ্ধ। আমি হ্যাকিং এর একটু ইতিহাস দিয়ে শুরু করছি। আর আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো না সেটা হচ্ছে কিভাবে কোনো কিছু স্পেসিফিক্যালি হ্যাক করা যায়, এইভাবে ডিটেল কোনো প্রশ্নের উত্তর দেব না আর কি আমি। আর প্রাইভেসি বা ব্যক্তি গোপনীয়তা নিয়ে একটু কথা থাকবে। সো এক নম্বর জিনিস হচ্ছে যে হ্যাকিং এর ইতিহাস অনেক পুরনো। 1834 সালে দুই ফ্রেঞ্চ লোক টেলিগ্রাফ, এখনকার অনেকেই জানে না যে টেলিগ্রাফ জিনিসটা কি, তখন তারের ভেতর দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো হতো যেটা অন্য সাইডে শব্দ করত, ছোট শব্দ করত, লম্বা শব্দ করত, সেগুলি দিয়ে বর্ণমালাকে এনকোড করা যেত এবং সেভাবে তথ্যের আদান প্রদান হতো। তো 1834 সালে ফ্রান্সে দুইজন লোক স্টক মার্কেটের খবর এভাবে টেলিগ্রাফের লাইন থেকে চুরি করে। তো মজার জিনিসটা হচ্ছে যে সেই 1834 সালে এই জিনিসটাকে যদি আমরা হ্যাকিং না বলি, 2015 সালে দেখা গেল যে দুই রাশিয়ান আমেরিকান স্টক মার্কেটের খবর একইভাবে চুরি করার চেষ্টা করেছে এবং তারা সেখান থেকে প্রচুর টাকা বানিয়েছে। তারপর দ্বিতীয় হ্যাকিং এর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো জার্মানরা এনিগমা নামে একটা মেশিন ইউজ করত তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের গোপনীয় মিলিটারির খবর আদান প্রদানের জন্য। তো সেটা ভাঙার জন্য ব্লেচলি পার্ক ইংল্যান্ড নামে একটা জায়গায় প্রথম ডিজিটাল কম্পিউটারের একটা তৈরি করা হলো। অ্যালান টুরিং, যারা নামটা জানো, খুবই বিখ্যাত লোক কম্পিউটিংয়ে। টুরিং সেটা তৈরি করলেন এবং সেটার কাজ ছিল জার্মানদের এনক্রিপশন ভাঙা, তারা কিভাবে গোপনীয় তথ্য আদান প্রদান করছে সেটা ভেঙে বের করা। এবং এই এনিগমা এত জরুরি ছিল ভাঙা ব্রিটিশ এবং আমেরিকানদের জন্য যে তারা যখন এটা ভাঙতে পেরেছে, তারপর তারা জেনেছে যে একদিন জার্মানরা ইংল্যান্ডে একটা শহরে বোমা ফেলবে। তো সেটা যদি তারা সরিয়ে নিত, তারা যদি সেই শহর থেকে লোকজনকে সরিয়ে নিত, তাহলে জার্মানরা সেই খবরটা পেয়ে যেত এবং হয়তো অনুমান করতে পারতো যে তাদের তথ্য লিক হচ্ছে। তো চার্চিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। চার্চিল ডিসাইড করেছেন যে লোকজন সরাবেন না, মানুষ মারা গেলে মারা যাক, কিন্তু তাও এই তথ্য লুকিয়ে রাখা হবে। সো এটা হচ্ছে সাইবার যুদ্ধের প্রথম উদাহরণ, যে কম্পিউটার দিয়ে কিভাবে যুদ্ধটা করা হলো। সো এই সাইবার যুদ্ধের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আমরা পরে যাব। তার আগে হ্যাকিং শব্দটা নিয়ে একটু বলে নেই। হ্যাকিং এর শুরু সম্ভবত এমআইটিতে 1955 সালে। এমআইটিতে একটা মডেল রেলরোড ক্লাব ছিল, তারা বিভিন্ন রকম ট্রেন বানিয়ে সেগুলি দিয়ে রিয়েল ট্রেন লাইনের মতো ডিজাইন করে সেটার মডেল বানিয়ে তারা চালাতো। তো 1955 সালে তাদের মিটিং মিনিটে প্রথম দেখা গিয়েছে হ্যাকিং শব্দটা ব্যবহার করা হয়েছে। সেখানে হ্যাকিং শব্দটা একটা খুব পজিটিভ জিনিস ছিল, যারা কোনো জিনিসের যে সীমা, সেই সীমাকে অতিক্রম করে কাজ করাকে হ্যাকিং বলা হতো। কিন্তু 1963 সালে দেখা গেল যে সেটা হ্যাকিংটাকে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে, বলা হচ্ছে যে কেউ যখন কিছু ভাঙার চেষ্টা করে সেটা হ্যাকিং। তো সেটাও আবার এমআইটিতেই করা হলো। কেউ বা কারা ফোন করছিল, তখন দূরপাল্লার ফোন করা অনেক খরচের ব্যাপার ছিল। আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 3000 মাইল দূরে। এখন 3000 মাইল কত দূর? বাংলাদেশ থেকে ইংল্যান্ডের দূরত্ব যেরকম ততখানি। তো সেজন্য ফোন করতে খরচ অনেক বেশি ছিল। কে বা কারা এমআইটির ফোন থেকে ফোন করছিল এবং সেই ফোনের বিলটা আমেরিকান মিলিটারির ঘাড়ে চাপিয়ে দিচ্ছিল। তো খবরের কাগজে যখন এটা আসলো সেটাকে হ্যাকিং বলে উল্লেখ করা হলো। কিন্তু এখন আবার জিনিসটা বদলে গিয়েছে। লাইফ হ্যাকিং, গ্রোথ হ্যাকিং, হ্যাকাথন, এগুলিকে পজিটিভ অর্থে আবার ব্যবহার করা হচ্ছে। সো কেন কেউ হ্যাকিং করবে? সো এটার প্রশ্নটার উত্তরটা বেশ সহজ। চোর চুরি করে কারণ তার টাকার দরকার, ডাকাত ডাকাতি করে কারণ তার টাকা বা অন্যান্য মূল্যবান কিছু দরকার। হ্যাকার কেন হ্যাকিং করে সেটার কয়েকটা কারণ আছে।
প্রথমে সেটা শুরু হয়েছিল কৌতূহলবশত, আচ্ছা আমি দেখি যে এখানে কি আছে, কি গোপন তথ্য আছে। তারপর এটা একটু দুষ্টামি শুরু হলো যে আচ্ছা আমি কম্পিউটারে ঢুকে একটু গন্ডগোল লাগাই দিব কম্পিউটারের ভিতরে। তারপরে শুরু হলো মুনাফার জন্য। প্রথম কম্পিউটারগুলি ইউনিভার্সিটিতে ছিল, মিলিটারির হাতে ছিল। তো লোকজন ভাবলো বাহ, কম্পিউটারে আমার মার্ক রাখা হচ্ছে, আমি ঢুকে আমি যেটা জিপিএ 3 পেয়েছি সেটাকে 4 বা 5 করে দেই, সি কে এ করে দেই। তারপরে শুরু হলো যে লোকজন ভাবলো বা এটা করলে তো পয়সা পাওয়া যায়, আমি নিজের গ্রেড বদলানোর জন্য বদলালে একটু লাভ হবে, কিন্তু আমি যদি অন্যের গ্রেড বদলে দেই সেটার জন্য হয়তো তার কাছ থেকে আমি $20 চার্জ করতে পারি। এখন আবার কিছু হ্যাকিং হয় আদর্শ বা দেশপ্রেমের জন্য, আর বিশাল পরিমাণ টাকা চুরি করে বিভিন্ন দেশে, বিশেষ করে রাশিয়া এবং নর্থ কোরিয়াতে খুব সংগঠিত দল আছে যারা এই কাজগুলি করে। চায়নায় এরকম সংগঠিত দল আছে। যেদিন থেকে একটা দেশের গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতির নিয়ন্ত্রণ কম্পিউটারের হাতে দেয়া হলো, সেদিন থেকে সাইবার যুদ্ধেরও শুরু হলো। আমরা সাইবার ক্রাইম দিয়ে শুরু করব এখন। তো কম্পিউটার বা নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধ করলে সেটার নাম সাইবার ক্রাইম। কেউ যদি কারুর একটা ফোন চুরি করে, সেই ফোনের দাম 2 লক্ষ টাকা হলেও ফোনটা চুরি করার পরে যদি সে বিক্রি করে দেয়, সেটা সাইবার ক্রাইম না। কিন্তু ফোনটা চুরি করার পরে যদি সেই তথ্য সে অন্যায়ভাবে ব্যবহার করতে চায়, ফেসবুক সেই ফোনে ঢুকে, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে, তাহলে সেটা সাইবার ক্রাইম। তার কাছ থেকে যে কিনবে সে যদি সেখানে থেকে ফেসবুকে ঢোকার চেষ্টা করে, তাহলে সেটা সাইবার ক্রাইম। ফেসবুকে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে ঢুকে টাকা চাওয়াটাও সাইবার ক্রাইম। আমরা আবার একটু পুরানা ইতিহাসে ফিরে যাই। একটা সময় ছিল যে যখন ফোন লাইনে ফোন করতে গেলে শব্দ দিয়ে ফোন করা যেত। ফোনের সিগন্যালিং এক ধরনের শব্দের উপরে ডিপেন্ড করত। প্রতি সেকেন্ডে 2600 বার 2600 হার্টজে কম্পন সৃষ্টি করে অনেকটা টেলিগ্রাফের মোর্স কোডের মতোই সিগন্যাল দিয়ে বলা যেত অমুক নাম্বারে কানেক্ট করো, তমুক নাম্বারে কানেক্ট করো। তো 1955 সালে ডেভিড কন্ডন নামে এক লোক প্রথম এই জিনিসটা বের করলো যে এটা সে করতে পারত। 1957 সালে 7 বছর বয়সের একটা ছেলে, তার নাম ছিল জো ইনগ্রেসিয়া। ছেলেটা অন্ধ ছিল, তার কোনো কাজ ছিল না। সে 4 বছর বয়স থেকে ফোন নিয়ে মানুষজনকে ফোন করত, এবং সম্ভবত অন্ধ থাকার জন্যই সে খুব চমৎকার শীষ দিতে পারত। একটা ক্ষমতা চলে গেলে অন্যটা চলে আসে, তো তার দৃষ্টি চলে যাওয়ায় তার গলা পারফেক্ট হয়ে গিয়েছিল, এবং এই 2600 হার্টজের সিগন্যাল সে শীষ দিয়ে করতে পারত, এবং সেজন্য সেই ধরনের ফোন করতে পারত। তো 1971 সালে স্কোয়ার নামে একটা ম্যাগাজিনে এটার উপর একটা আর্টিকেল বের হলো। সেই আর্টিকেলটা পড়লো স্টিভ ওয়াজনিয়াক নামে এক লোক, এবং সে তার বন্ধু স্টিভ জবসকে এটা জানালো। তো স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিকের নাম যারা জানো না, এই দুজন হচ্ছে অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা, এবং অ্যাপল শুরু করার আগে তারা ইলেকট্রনিক্স নিয়ে অনেক খোঁচাখুচি করত। তো স্টিভ ওয়াজনিয়াক ভাবলো বাহ, কেউ যদি শীষ দিয়ে এটা করতে পারে, আমি তো খুব সহজেই একটা মেশিন বানাতে পারি। আচ্ছা, সহজে না, আমি একটা যন্ত্র বানাতে পারি যেটা 2600 হার্টজের সিগন্যাল তৈরি করবে, এবং এই 2600 হার্টজের সিগন্যালটা ইচ্ছা মতো কন্ট্রোল করা যাবে। আগে মানুষকে জানতে হতো কখন কোথায় কতটুকু দিতে হবে, তার বদলে এটা একটা মেশিন দিয়ে করা যাবে। তো এই মেশিনটার নাম হচ্ছে ব্লু বক্স। তো ব্লু বক্স দিয়ে তারা প্রথমে নিজেরা ফোন করত, এবং তারপরে তারা এই মেশিনটা বিক্রি করা শুরু করলো। তো এই ব্লু বক্সের আরেকটা কাজ ছিল, শুধু ফোন করে তারা কথা বলার জন্য যে ফোন করতো এমন না, তারা তখন ইন্টারনেট কানেকশন হতো ফোনের ভেতর দিয়ে, এবং আমি যদি ফ্রি ফোন করতে পারতাম তাহলে আমার সুবিধা হতো যে আমার ফোনের বিল উঠতো না, আমি ইন্টারনেটে যতক্ষণ ইচ্ছা কানেক্টেড থাকতে পারতাম, অথবা অন্য কারুর ঘাড়ে বিলটা চালিয়ে দিতে পারতাম। আমেরিকান মিলিটারির ফোন নাম্বার ইউজ করে তাদের উপর বিলটা চাপিয়ে দিতে পারতাম। 1982 সাল সার্বিয়া থেকে রাশিয়াতে, তখন সোভিয়েত ইউনিয়ন, ন্যাচারাল গ্যাস যেত, প্রাকৃতিক গ্যাস।
তো সেটার সফটওয়্যার ক্যানাডিয়ান একটা কোম্পানির কাছ থেকে কিনলো সার্বিয়া। এই সফটওয়্যার দিয়ে তারা কন্ট্রোল করতো কোন গ্যাস লাইনে কখন কতখানি গ্যাস চালানো যাবে। তো সিআইএ করলো কি, সেই সফটওয়্যারটাকে তারা একটু বদলে দিল কারুর জানার বাইরে, এবং বেসিক্যালি যেখানে ধরো 50 পাউন্ড পার্স প্রতি বর্গ ইঞ্চিতে চাপ থাকার কথা, তার বদলে তারা 200 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি চাপ তৈরি করলো গ্যাস পাইপলাইনে। তারা ভেবেছিল যে সেটার জন্য গ্যাস পাইপলাইনে লিক হবে, তো গ্যাস পাইপলাইনে লিক না হয়ে সারা গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হলো এই জন্য, কারণ 3-4 গুণ ডিজাইনের 3-4 গুণ বেশি প্রেসার থাকার কারণে বিশাল রকমের বিস্ফোরণ হলো। আমেরিকান মিলিটারির অন্য ভাগ স্যাটেলাইট দিয়ে সেটা দেখে ভেবেছে যে আণবিক বোমা ফেটেছে সার্বিয়াতে। এটাও সাইবার ক্রাইমের একটা বড় উদাহরণ, সাইবার যুদ্ধের একটা বড় উদাহরণ। এই উদাহরণটা মনে রাখার অনুরোধ করব সবাইকে, কারণ পরে এটার রেফারেন্স আসবে। তারপর 1988 সাল রবার্ট মরিস নামে এমআইটির এক ছাত্র একটা সফটওয়্যার লিখলো। সেই সফটওয়্যারটার কাজ ছিল সারা ইন্টারনেট, তখন ইন্টারনেটের একদম শুরু, সারা ইন্টারনেট ঘুরে ঘুরে মেল প্রোগ্রামের একটা ছিদ্র ব্যবহার করে সেখানে ঢোকা এবং সেইটা ইউজ করে আবার অন্য জায়গায় যাওয়া। কিন্তু সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে গিয়ে আমেরিকান 6000টা ইউনিভার্সিটি এবং মিলিটারির আরো অনেক কম্পিউটারের সেটা চলা শুরু করে। এটা প্রথম স্বচালিত ভাইরাস, নিজে থেকে ছিদ্র খুঁজে খুঁজে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে লাফ দিতে পারত। রবার্ট মরিস সেই জন্য শাস্তি পায়, তাকে জেলে যাওয়া লাগে, কিন্তু বর্তমানে রবার্ট মরিস এমআইটিরই প্রফেসর। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। 1989 সাল, আমি জানি যে এই গ্রুপের অনেকেরই জন্ম হয় নাই এই সময়কালের কথা বলছি আমি। এইডসের অনেক গবেষকের কাছে একটা ডিস্ক গেল যেখানে বলা হলো যে এইডসের উপাত্ত আছে এখানে, আসলে সেখানে একটা ভাইরাস ছিল। তো সেটা একটা ট্রোজান, প্রথম একটা ভাইরাস অন্য জিনিসের ভিতরে লুকানোর চেষ্টা করলো এটা। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাচ্ছি ডিজিটাল ডাকাতিতে। কোনো টেকনিক্যাল দক্ষতা ছাড়া হ্যাক, এটাকে আমরা আমাদের ফিল্ডে বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কাউকে ফোন করে বলা যে স্যার বিকাশ থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত আছে, আপনার পিনটা দেন, অথবা আপনার পিনটা 16247-এ সেট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আবার আনলক করে দিচ্ছি আমরা। এটার জন্য কোনো টেকনিক্যাল দক্ষতা লাগে না, এই পিনটা পেয়ে গেলেই বিকাশ থেকে টাকা চুরি করা যায়। অথবা একটা ইমেল গেল, ইমেলটা বললো যে আমি একজন নাইজেরিয়ান প্রিন্স, আমার $1 কোটি আছে, দেশ থেকে বের করার জন্য সাহায্য করলে আমি তোমাকে সেটার একটা অংশ দিব, কিন্তু তার আগে আমাকে $5000 পাঠাও। অথবা আমি জানি যে বাংলাদেশে SMS আসে অনেকের কাছে যে আপনি অমুক লটারি জিতেছেন, কুরিয়ারে 500 টাকা পাঠালে আপনাকে এই লটারির প্রাইসটা পাঠানো হবে। অথবা আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ সরি, একটা প্রশ্ন এসেছে যে ভাইরাস আর ট্রোজান ডিফারেন্ট নাকি। ভাইরাস আর ট্রোজান ডিফারেন্ট। ট্রোজান হচ্ছে গ্রিক মিথোলজির ট্রোজান হর্সের মতো, সেটা যদি অন্য কিছুর সাজ নিয়ে থাকে তাহলে সেটার নাম হচ্ছে ট্রোজান। ট্রোজান এক ধরনের ভাইরাস, সব ভাইরাস ট্রোজান না। আর আমি এইমাত্র যেগুলি ডিসক্রাইব করছিলাম সেগুলির নাম হচ্ছে ফিশিং, যেখানে ইমেল আসে। এগুলি আসলে মিথ্যা কথা বলা। তো সেগুলির একটা খুব বিখ্যাত উদাহরণ হচ্ছে আমেরিকান এক হ্যাকার ছিল কেভিন মিটনিক নাম। তার টেকনিক্যাল স্কিলের চাইতে তার ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং খুবই খুবই দক্ষ ছিল। সে ফোন কোম্পানিতে ফোন করে ঠিক কোম্পানির লোকজন যেভাবে কথা বলে ওইভাবে কথা বলতে পারতো, তাদের বিভিন্ন টার্মস ইউজ করে, যাতে লোকজন ভাবতো যে আসলে এই ধরনের লোক। কারণ বাংলাদেশের জন্য আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশে এই জিনিসটা আমাকে একজন বলেছিল 1990 সালের দিকে, যে টিএনটির লোকজনকে ফোন করে বলা লাগবে, সবসময় তুমি করে কথা বলা লাগবে, এবং বলা লাগবে এই যে এটা করো তো, এমনভাবে অথরিটি নিয়ে কথা বলা লাগবে, ভাববে যে হেড অফিস থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র কেউ ফোন করেছে, এবং তো বলা লাগবে যে পাসওয়ার্ডটা রিসেট করে দাও। তো ফটোলগ নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে, প্রাইভেসি সেগমেন্টে সেটা থাকবে।
তো আমি একটু তাড়াতাড়ি করছি, আমি একটু সময় নষ্ট করেছি শুরুতে, সেজন্য তাড়াহুড়া করা লাগছে। এখন এতক্ষণ আমরা কথা বলছিলাম যে কোনো টেকনিক্যাল স্কিল ছাড়া, কোনো দক্ষতা ছাড়া হ্যাকিং, যেখানে সিম্পলি লোকজনকে ফোন করে ভয় দেখানো। অল্প টেকনিক্যাল দক্ষতা দিয়ে হ্যাক হচ্ছে ফিশিং, সেখানে একটা ইমেইলের লিঙ্ক যাবে। আমি এমন একটা জিনিস দেখেছি যে একটা মেয়ের কাছে মেসেঞ্জারে তারই এক বান্ধবী মেসেজ পাঠিয়েছে। মেসেজটা হচ্ছে যে এই তোমার কিছু ছবি দেখলাম, আমি ছবিগুলি একদম বিশ্বাসই করতে পারছি না যে তোমার এইসব ছবি এইখানে, এই যে লিঙ্ক, এখানে গিয়ে দেখো। এখানে ভয় দেখানো হচ্ছে, মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যে বান্ধবীর কাছ থেকে মেসেজটা আসছে সেখানে প্রথমে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, করে তার পরিচিত সবাইকে এই মেসেজটা পাঠানো হচ্ছে। সেখানে গেলে ঠিক ফেসবুকের মতো দেখতে একটা লগ ইন আসবে, কিন্তু আসলে এটা ফেক সাইট, ওইটা হয়তো ফেসবুক না। ফেসবুকের বদলে FACEB00k.com, 00 আর 00 একই রকম দেখায়, সেটা দিয়ে এভাবে হ্যাক করা যায়। জিনের বাদশা, হক ধন্যবাদ। জিনের বাদশা আসলেও একটা সাংঘাতিক ব্যাপার, মানুষকে ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করে এইভাবে করছে। এই জিনিসটা ডেঞ্জারাস, বাংলাদেশে হয়তো হবে না, কিন্তু আমেরিকা এটা হয়। এটার নাম হচ্ছে ডিজিটাল খুন। আমেরিকান পুলিশের একটা ইউনিট আছে, সোয়াট বলে, বাংলাদেশেও সোয়াট আছে। তো আমেরিকান পুলিশে আমি জানি যে সবাই খবরে দেখছো যে আমেরিকান পুলিশ একটুতেই গুলি করে দেয়। সোয়াটের আরো দুর্নাম আছে, এরা মিলিটারির মতো রীতিমতো ট্যাঙ্ক নিয়ে নামে এরা। তো পুলিশের কাছে একটা ফোন যায়, সেই ফোনটাতে মানে আর্তনাদ, চিৎকার শোনা যায় যে আমার বাসায় এরকম 10-12 জন বন্দুক নিয়ে ঢুকেছে, আমাকে গুলি করার ভয় দেখাচ্ছে, জলদি আসো জলদি আসো। তখন পুলিশ সেই ফোনটা পেয়ে যায়। এটা হয়তো রাত 3টার সময়, কেউই জানে না অন্ধকারে। বাসার যে মালিক, সে হয়তো ভাবছে যে তার দরজা ভেঙে চোর ডাকাত ঢুকছে, সে একটা হাতে ব্যাট বা যা পায় নিয়ে নেমে আসে এবং পুলিশ তাকে গুলি করে দেয়। আমেরিকায় 2টা এরকম মানুষ মারা গিয়েছে পুলিশের হাতে, একদম নিরীহ মানুষ। এই জিনিসটাকে সোয়াটিং বলে, যেটা এরা খুব ক্লেভার ভাবে করে যে ফোন নাম্বারটা তারা ফেক করে। এটা করা কঠিন না। বিকাশেরও যে ফোনগুলি আসে দেখা যায় যে +16247 থেকে ফোন আসে, বিকাশের নাম্বার, শুধু আগে একটা প্লাস। এটা করা কঠিন না, ভয়েস ওভার আইপি দিয়ে এই কাজটা করে এরা। তো আমেরিকাতে এটা করে পুলিশ এখন সাবধান হয়েছে, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট তারা ঢুকে মানুষজনকে অ্যারেস্ট করে এবং 2-3 ঘন্টা অ্যারেস্টেড হয়ে থাকা লাগে। আরেকটা জিনিস আমি জানি না এখানকার কারোর হয়েছে বা কেউ জানো কিনা, সেটাকে বলে র্যানসমওয়্যার বা মুক্তিপণ ভাইরাস। একটা সফটওয়্যার নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করলে বা লিঙ্কে গেলে কিছুক্ষণ পরেই দেখা গেল যে তোমার কম্পিউটারের সব সফটওয়্যার, সারা কম্পিউটার এনক্রিপ্ট হয়ে বসে আছে। এটা তখন লোকজনকে ডাউনলোড বলে যে পয়সা দেওয়া লাগবে, $300, $400, এই জিনিসটা অ্যামাউন্টটা ভ্যারি করে, কিন্তু তারপরেও যে সব সময় টাকা দিলেও যে পাওয়া যায় এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা বাংলাদেশ ব্যাংকের স্টোরিতে যাচ্ছি, এটা বাংলাদেশের জন্য এবং এটা খুব রেলেভেন্ট। 2015 সালের 29 জানুয়ারি রাসেল আলমের নাম কাছ থেকে কিন্তু yardgen@gmail.com এই অ্যাকাউন্ট থেকে 16 জন বাংলাদেশ ব্যাংকের কর্মচারীর কাছে ইমেল আসে যে আমি একটা চাকরি চাই, বায়োডাটা নাই, বায়োডাটার লিঙ্ক দেয়া আছে। 23 ফেব্রুয়ারিতে আবার ইমেল আসে একই অ্যাড্রেস থেকে। পরে যখন তদন্ত করা হয়েছে দেখা গিয়েছে অন্তত 3 জন লোক এই লিঙ্ক থেকে কিছু একটা ডাউনলোড করেছে এবং সেই সফটওয়্যার নিজে থেকে ইনস্টল হয়েছে। মার্চ পর্যন্ত এই সফটওয়্যার ঘুরে ঘুরে বিভিন্ন কম্পিউটারে ছিদ্র খুঁজে বের করে করে ইনস্টল হয়েছে এবং তারা প্রায় 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঘুরে বেরিয়েছে, খুঁজে বের করেছে যে কোথায় কি আছে। 2016 সালের ফেব্রুয়ারির 4 তারিখ তারা নির্দেশ দিয়ে প্রায় $95 কোটি সরানোর চেষ্টা করেছে। এই জিনিসটা অনেকেই জানে যে একটা বানান ভুলের জন্য $85 কোটি আটকে যায়, বের হয় না, কিন্তু প্রায় $10 কোটি বের হয়ে যায়।
তো বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করে তার মধ্যে $3.4 কোটি ফেরত পেয়েছে, $6.6 কোটি এখনো পায় নাই। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাইবার ডাকাতি। তো বাংলাদেশের এটা একটা রেকর্ড আর কি, আমরা বিশ্বে প্রথম। কারা করেছে, প্রেজেন্টেশনটা আমি পরে আপলোড করব। এটা নর্থ কোরিয়ার করা। ওয়ানাক্রাই নামে একটা র্যানসমওয়্যার আছে যেটা ফাইল এনক্রিপ্ট করে টাকা চায়, এটাও নর্থ কোরিয়ার করা। নর্থ কোরিয়া কেন এটা করে, তাদের বিদেশি ভাইরাস সেটা নিয়ে। হক র্যানসম ভাইরাস নিয়ে পরে আমি একটা লেখা দিব, আজকে আলোচনা করার সময় নাই। কিছু র্যানসমওয়্যার আছে যেগুলি এফবিআই বা অন্য কেউ উল্টা হ্যাক করে তাদের কিটা ব্রেক করতে পেরেছে, সেটা দিয়ে র্যানসমওয়্যার থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু উল্টা হ্যাক যদি না করা হয়ে থাকে সেটা উদ্ধার করার আসলে কোনো উপায় নাই টাকা না দিয়ে, এবং টাকা দিলেও যে পারা যায় এমন কিছু কোনো কথা নাই। তো সাইবার ক্রাইমের আমরা অলমোস্ট শেষে চলে এসেছি। সাইবার ক্রাইমের পরিমাণ কত, শুধু 2019 সালে $1.5 ট্রিলিয়ন, বাংলাদেশি টাকায় বাংলাদেশের গত বছরের বাজেটের 25 গুণ সাইবার ক্রিমিনালরা এই পরিমাণ টাকা উপার্জন করছে। এখন বুঝতেই পারছো যে মানে বাংলাদেশে $1.5 ট্রিলিয়ন, বাংলাদেশের বাজেটের 25 গুণ। ক্রিমিনালদের বিশাল মোটিভেশন আছে। রাশিয়ায় এমন সাইবার ক্রিমিনাল গ্যাং আছে যে যারা বছরে $1 কোটি $2 কোটি তাদের রিসার্চের পেছনে খরচ করে। কারণ চিন্তা করো যে আগে ড্রাগ বিক্রি করে ইয়াবা বিক্রি করা ফিজিক্যালি কাউকে ক্যারি করতে হয়, পুলিশ ধরে ফেলে, ইয়াবা বা কোকেইন বা হেরোইন এগুলি পুলিশ ধরে ফেলে। তার বদলে 2000 মাইল 3000 মাইল দূর থেকে অতি নিরাপদে এই কাজটা করা যায়। টাকাগুলি রাশিয়ান ইন্টেলিজেন্স ইনভলভড এগুলিতে, বা রাশিয়া বা নর্থ কোরিয়া এই জাতীয় জায়গায় সরকারি এজেন্সি ইনভলভড, সুতরাং তারা খুব নিরাপদে থাকে, তাদেরকে কিছু করা যায় না। একটা প্রশ্ন এসেছে, উল্টা হ্যাক কি রিভার্স হ্যাক? হ্যাঁ, উল্টা হ্যাক হচ্ছে রিভার্স হ্যাক। আমরা সাইবার যুদ্ধের সেকশনে গিয়ে এটা নিয়ে একটু কথা বলবো, সময় সীমিত তাই এটা নিয়ে বেশি বলা যাচ্ছে না। তবে আমি প্রশ্নগুলি সেভ করে রেখে আমি তারপরে এগুলির উপরে আলাদা করে লেখা দেওয়ার চেষ্টা করব। কিভাবে সাবধানে থাকতে হয়, এই তিনটা হচ্ছে আমার এই প্রেজেন্টেশনের আমার কাছে সবচেয়ে জরুরি কথা, সবচেয়ে জরুরি উপদেশ। উল্টাপাল্টা লিঙ্ক আসলে, যার কাছ থেকে যে লিঙ্ক আসার কথা না, যেমন আমি যে একটা মেয়ের কথা বলছিলাম যে তাকে বলা হয়েছে যে তোমার কিছু অশ্লীল ছবি দেখা যাচ্ছে, মেয়েটা বলছে আমার অশ্লীল ছবি থাকতেই পারে না, আমি এই লিঙ্কে ক্লিক করব না। তো এইভাবে চিন্তা করতে হবে। কেউ যদি বলে যে দোস্ত এই জায়গায় না খুব ইন্টারেস্টিং কিছু ছবি আছে, এই জিনিসগুলি বিবেচনা করতে হবে, বিবেচনা করে ক্লিক করতে হবে যে আসলেই কি এই ধরনের জিনিস আমার দেখা উচিত, আমি কি এই লিঙ্কে ক্লিক করব। নিজের পাসওয়ার্ড কঠিন রাখতে হবে। কোথাও যদি ফেসবুকে হঠাৎ করে বলে যে লগ ইন করার কথা না, তারপরে ফেসবুক লগ ইন করতে বলছে, ওই জিনিসটা খেয়াল করে করতে হবে যে আসলেই ফেসবুকে লগ ইন করার দরকার কিনা। আর নিজের কম্পিউটারে সবসময়, যদি কম্পিউটার হয়, ফোন অ্যান্ড্রয়েড নিজে থেকে প্যাচ ইনস্টল করে, আইফোনও ওয়ার্নিং দেয় যে প্যাচ ইনস্টল। কম্পিউটার হলে সবসময় প্যাচ আপডেট করে রাখতে হবে। আমি জানি যে বাংলাদেশে সবসময় লাইসেন্স সফটওয়্যার থাকে না, এটা একটা সমস্যা। প্যাচ ইনস্টল করলে হয়তো সেটা আটকে যেতে পারে, কিন্তু তাও চিন্তা করে করা লাগবে। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, সেটা এক্স্যাক্টলি ক্রিপ্টোকারেন্সির আরেকটা জিনিস হচ্ছে নর্থ কোরিয়া বা এদের, নর্থ কোরিয়া বা চায়না এরা করে কি, একটা কম্পিউটার হ্যাক করে। কম্পিউটার হ্যাক করে তাদের ক্রিপ্টোকারেন্সি মাইনার তৈরি করে। যারা ক্রিপ্টোকারেন্সি জানো না, এটা এক ধরনের ডিজিটাল টাকা। এগুলি তৈরি করতে কম্পিউটার লাগে, নিজের কম্পিউটারে করতে প্রচুর সময় লাগে। একটা প্রশ্ন এসেছে, ক্লিক করলে কি আমার তথ্য চলে যেতে পারে লগ ইন না করলেও? ফেসবুকের কিছু লিঙ্কে গেলে ফ্রেন্ড লিস্ট ইত্যাদি চলে যেতে পারে, হ্যাঁ, কিন্তু হ্যাক হবে না আর কি। ব্যক্তি গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে আমি কথা বলছি। আমি এটার উপরে একটা পোস্ট দিয়েছিলাম কালকে ব্যাঙের ছাতায় বিজ্ঞানে। আমি এটা নিয়ে আর ডিটেইলে যাব না। কম্পিউটার হলে প্যাচ ইনস্টল করতে হবে সমুদ্র। প্যাচ হচ্ছে যে যখন মাইক্রোসফট থেকে বলে যে আমার কম্পিউটারের সিকিউরিটি আপডেট আছে, সেগুলি ইনস্টল করে রাখা লাগবে।
সেগুলি না করলে বাংলাদেশ ব্যাংকেরও হ্যাক হয়েছে, এই জন্য সিকিউরিটি আপডেট ইনস্টল করা হয় নাই। কালকে আমি ব্যাঙের ছাতায় ডার্ক ওয়েব নিয়ে আমি লিখবো, সরি আমি সময় সীমিত তাই আমি একটু তাড়াহুড়া করছি। ডার্ক ওয়েবে কি হয়, আমি একটা সিম্পল জিনিস বলি যে ডার্ক ওয়েবে খুনি পর্যন্ত ভাড়া করা যায়। ডার্ক ওয়েবে চুরি করা ইউজার আইডি পাসওয়ার্ড কিনতে পাওয়া যায়। আর একটা সেকেন্ড, সরি, ডার্ক ওয়েবে মানুষ খুন করার জন্য লোক ভাড়া করা যায়। সুতরাং বুঝতেই পারছো যে তার নিচে ড্রাগস কেনা বা এই জাতীয় জিনিস সবকিছুই করা যায়, অন্যের চুরি করা তথ্য কেনা পাওয়া যায়। আমি একটু প্রশ্নের উত্তর বন্ধ করে আমি একটু প্রাইভেসি বা ব্যক্তি গোপনীয়তা নিয়ে বলি। কালকে আমি একটা পোস্ট দিয়েছি ব্যাঙের ছাতায় বিজ্ঞানে, এটা সম্ভব হলে সবাইকে দেখার অনুরোধ করব। জিমেল বা ফেসবুক এই সার্ভিসগুলি ফ্রি, তার বদলে তারা আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছে, সেই তথ্যটা বিনিময়ে তারা আমাদেরকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করছে। আমরা অনেক গেম দেখি এরকম, নতুন একটা দেখা যাচ্ছে যে গুগল ট্রান্সলেট অনুযায়ী আপনার নামের অর্থ কি, এরা উল্টাপাল্টা একটা অর্থ দেখায় এবং সবাই সেটাই খুব মজা পাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই গেমগুলি রান করতে কিন্তু তাদের সার্ভার লাগছে। তো রেড রোম সত্য কিনা আমি জানি না, এটা নিয়ে একটু দেখছি, পরে বলছি। কিন্তু ব্লু ওয়েল নামে একটা পাগলামি শুরু হয়েছিল কিছুদিন আগে, ওটা মিথ্যা ছিল। খামোখাই বাংলাদেশি খবরের কাগজগুলিতে এটা দিয়ে প্যানিক তৈরি করেছে। তো এই গেমগুলি চালাতে পয়সা লাগে আমি একটা হিসাব দেই, আমি যে কোম্পানিতে কাজ করি, আমার নিজের পরিচয়টা আসলে আমার শুরুতে দেওয়া উচিত ছিল। আমি একটা কোম্পানিতে চিফ সিকিউরিটি অফিসার, সেই কোম্পানিকে নিরাপদ রাখার চেষ্টা করি আমি। আর আমি একটা ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াই। তো আমাদের কোম্পানির যে ওয়েবসাইট, সেটা তৈরি করে একই সাথে 1000 জন লোকের জন্য। সেটার জন্য আমাদের প্রায় ডলারের হিসাবে বললে প্রায় $1 মিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার লাগে। তো হ্যাঁ, এই প্যাচ সেই প্যাচ না, এই প্যাচ জিলাপির প্যাচ না, এই প্যাচ PATCH, এটা হচ্ছে সিকিউরিটি আপডেট। অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার থেকে যখন বলে যে সিকিউরিটি আপডেট আছে, এটা সেই প্যাচ। আমাদের 1000 জন ইউজারকে একসাথে সার্ভিস দেওয়ার জন্য প্রায় $1 মিলিয়ন যন্ত্রপাতি লাগানো লেগেছে। তো এই যে গেমটা চালাচ্ছে এরা, ফেসবুকের 100 কোটি ইউজারের মধ্যে যদি একসাথে 1000 জন লোক আসে, তাদের $1 মিলিয়ন যন্ত্রপাতি লাগছে সেটা সার্ভ করার জন্য, কম্পিউটার লাগছে। এই টাকাটা তারা কিভাবে তুলছে? এই যে এই গেমটা, আপনার গুগল ট্রান্সলেট দিয়ে আপনার নামের বাংলা অর্থ কি, এটা করে তাদের লাভ কি? এই $1 মিলিয়ন তারা কিভাবে তুলছে? তারা কি বিজ্ঞাপন দেখিয়ে তুলছে, নাকি আমাদের তথ্য, ইমেল অ্যাড্রেস এগুলি বিক্রি করে তুলছে? তো ফটো ল্যাব নিয়ে পরবর্তী জিনিস হচ্ছে যে 1914 সালে বের হলো যে আমেরিকান স্পাই এজেন্সি NSA, তারা ফেসবুক, টেসবুক এবং যেখান থেকে পারছে মানুষের ছবি নিচ্ছে। সেই ছবিগুলি নেওয়ার পরে তারা কি করছে, তারা ফেস রিকগনিশনে ইউজ করছে। সিরিয়াতে আধা অন্ধকারে কোনো টেরোরিস্টের ফটো তোলা হয়েছে, তারা ম্যাচ করে দেখবে যে ফেসবুকের ছবির সাথে কারোর মেলে কিনা। এখন তারা এটা নিয়ে আমেরিকা অনেক চেঁচামেচি হয়েছে, মানুষজন বলছে যে প্রাইভেসি বিঘ্ন হচ্ছে। তো তারা এখন নিজেরা করে না, প্রাইভেট কোম্পানিগুলির কাছ থেকে কিনছে। 2019 সালে ফেস অ্যাপ নামে একটা অ্যাপ আসলো আইফোন আর অ্যান্ড্রয়েডের জন্য, সেটা রাশিয়ানরা চালাচ্ছে এবং ধারণা করা হলো যে রাশিয়ান ইন্টেলিজেন্সের কাছে এখন যাচ্ছে। 2020 সালে ফটোল্যাব নামে একটা অ্যাপ ভাইরাল গত 2-3 দিন ধরে। এখন ধারণা করা হচ্ছে যে IBM জাস্ট বলেছে যে তারা তাদের ফেস রিকগনিশন টেকনোলজি IBM বলেছে যে ফেস রিকগনিশন টেকনোলজি বিক্রি করবে না, তার একদিন পরে এই অ্যাপ ভাইরাল। কেন ভাইরাল? ধারণা করা হচ্ছে যে এই অ্যাপের ছবি হয়তো আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে যাবে। এটা নিশ্চিন্ত নয়, এটা সম্পূর্ণ ধারণা। একটা প্রশ্ন এসেছে, ফেসবুক কিভাবে নির্বাচনকে প্রভাবিত করে? রাশিয়ানরা আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি এবং আমেরিকান পার্লামেন্টের
তদন্তে নিশ্চিন্তভাবে বলা হয়েছে যে রাশিয়ানরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ফেসবুক নির্বাচনকে প্রভাবিত করেছে। কিভাবে করেছে? এই ধরনের স্টুপিড কিছু গেম, প্রথমে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটা ব্রিটিশ কোম্পানি এই ধরনের কিছু গেম ছেড়েছে ফেসবুকে, যে আপনি কোন মার্ভেল সিনেমার ক্যারেক্টার, এই ধরনের কয়েকশো গেম দিয়ে এবং জরিপ করে তারা মানুষকে খুব ভালোভাবে জাজ করেছে। এখন কেউ যদি বলে হাল্ক, এগুলিকে বলে সাইকোমেট্রিক প্রোফাইল। কেউ যদি হাল্ক চুজ করে তার একটু রাগ থাকার সম্ভাবনা বেশি। তারপরে এই ধরনের ফেসবুকের কাছ থেকে অন্যান্য ডেটা নিয়েছে। এখন কেউ কেউ কি 90% স্ট্যাটাসে হাহা দেয়, নাকি লাইক দেয়, নাকি 90% স্ট্যাটাসে কেউ অ্যাংরি দেয়। তো কেউ যদি 90% স্ট্যাটাসে অ্যাংরি দেয় তাহলে তার রাগের সমস্যা থাকার সম্ভাবনা বেশি। তারপরে তাদেরকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানো হয়েছে। কিভাবে করা হয়েছে? আমেরিকান একটা জায়গায় একই সাথে বন্দুকের সপক্ষে একটা জমায়েতের আহ্বান করা হয়েছে, আবার বন্দুকের বিপক্ষে জমায়েত আহ্বান করা হয়েছে। সো দুই দল বিরোধী একই জায়গায় গেল, সেখানে একটা মারামারি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং তারা খুব বেছে বেছে টার্গেটেড বিজ্ঞাপন দিয়েছে ট্রাম্পের সপক্ষে, হিলারি ক্লিন্টনের বিপক্ষে। ধারণা করা হয় যে রাশিয়ানদের খরচ $16 মিলিয়ন কম হয়েছে। হ্যাঁ, কেমব্রিজ অ্যানালিটিকা এটা একটা ফ্যাসিনেটিং জিনিস। ফেসবুক কিভাবে আমাদের মনকে কন্ট্রোল করে, ব্রেনের কেমিক্যাল, ডোপামিন নামে ব্রেনের একটা কেমিক্যাল আছে, প্রতিটা লাইক আমাদেরকে কিভাবে অ্যাডিক্টেড করে ফেলছে সেটার উপরে। ফটোল্যাব নিয়ে প্রশ্ন ছিল, আমার আর 15 মিনিট সময় আছে, আমি একটু তাড়াহুড়া করছি। ফটোল্যাব নিয়ে লাস্ট একটা কথা বলি। অ্যান্ড্রয়েড বা iOS এ ফটোল্যাব ইনস্টল করতে গেলে পারমিশন দেখায় যে ফটোল্যাব এই জিনিস পারমিশন চাচ্ছে। তো ফটোল্যাব আমাদের সব কন্ট্যাক্ট জানতে পারে, সেটা জানার কি দরকার আমার ফটো বদলানোর জন্য, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফটোল্যাব একটা পারমিশন চায় যে আমার পাসওয়ার্ড সেট করতে পারবে, কেন? এটা হচ্ছে 2য় প্রশ্ন। 3য় প্রশ্ন হচ্ছে ফটোল্যাব যখন আমার ফোনটা স্টার্ট হবে, ফটোল্যাব সাথে সাথে কেন স্টার্ট হয়ে যাবে, কেন? ফটোল্যাব আমি যখন ব্যবহার করব শুধু তখন না, কেন শুরু থেকে কেন ফটোল্যাব স্টার্ট হবে? এইগুলি ওপেন প্রশ্ন, যে জন্য সন্দেহ করা হচ্ছে। সরকার অভির প্রশ্ন, আপনি কি ধরনের মার্ভেল কমিক্স চরিত্র? অভি, একটা দিয়ে এই ধরনের প্রোফাইল করা যায় না, কিন্তু তুমি যদি এই ধরনের 50টা প্রশ্নের উত্তর দাও, তুমি যদি বলো যে তোমার ফেভারিট চরিত্র হাল্ক, তাহলে তোমার যে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে, এই ধরনের সম্ভাবনা বেশি। ওপেন সোর্স সফটওয়্যার, হ্যাঁ একটু বেশি সুবিধা আছে, কিন্তু 2019 ওপেন সোর্স সফটওয়্যারের জন্য বিশাল প্রবলেম ছিল। আর মেহরাবের উত্তর, ডিনাই করে দিলেই তো হয়, যে হ্যাঁ ডিনাই করে দিলেই হয়, কিন্তু 1 কোটি লোক যদি ফটোল্যাব ইউজ করে, আমার ধারণা 1000 জন্য ডিনাই করবে না। আমাদের স্বভাব, কে এত কিছু খুলে দেখো, ও ইয়া আমার ফ্রেন্ড এটা করছে, খুব সুন্দর ছবি বানানো যায়, ক্লিক ক্লিক অ্যাকসেপ্ট অল। ক্যালকুলেটর অ্যাপ, ক্যামেরা, মাইক্রোফোন পারমিশন চাইতো। ফ্ল্যাশ লাইট, জাস্ট ফোনের লাইটটা অন করবে, সেটার অ্যাপ, কন্ট্যাক্ট, হাবিজাবি 14টা পারমিশন চাই, এরকম প্রচুর হয়েছে। এখন এগুলি নিয়ে লেখালেখির পরে একটু বন্ধ হয়েছে, কিন্তু তারা কেন চায়, এই অ্যাপগুলি কোত্থেকে আসবে? এই যে গুগল ট্রান্সলেটে আপনার নামের অর্থ কি, এটা বুলগেরিয়ান অ্যাপ। আবদুল্লাহ প্রশ্ন হচ্ছে গুগল ট্রান্সলেট কিভাবে ব্যয়গুলি পুষিয়ে নেয়? একটা হচ্ছে বিজ্ঞাপন দেখিয়ে, 2 নম্বর হচ্ছে তারা ডেটা বিক্রি করে। আর পাঠাওয়ের কথা কার কার মনে আছে? পাঠাও SMS পড়ার পারমিশন চাইতো, কারণ রেজিস্ট্রেশনের সময় যে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাতো সেটার জন্য। কিন্তু দেখা গেল যে তারা সব SMS এবং সব কন্ট্যাক্ট নিজেদের সার্ভারে নিয়ে গিয়েছে, এবং তারা প্রথমে মিথ্যা কথা বলেছে এটা নিয়ে, তারপরে ঠিক করেছে, এবং তারপরেও ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছে। পাঠাও ফ্রি অ্যাপ, হ্যাঁ এক্স্যাক্টলি, ডিনাই করলে কিছু কিছু অ্যাপ চালুই হয় না। ভদ্র অ্যাপ যেগুলি, সেগুলি এ ধরনের জিনিস চেষ্টাই করে না।
পরের লেভেলের গুলি ডিনাই করলে তারপরে ওই ফিচারগুলি বাদ দিয়ে চালু করে, আর কিছু অ্যাপ চালুই হয় না। হোয়াটসঅ্যাপে যাচ্ছি না, হোয়াটসঅ্যাপের আরো অনেক বিশাল সমস্যা আছে, কিন্তু পাঠাও যেটা করেছে সেটা খুব সিরিয়াস কাজ করেছে। আমেরিকার প্রাইভেসি পলিসির অবস্থা খুব খারাপ, ইউরোপের অবস্থা অনেক ভালো, কিন্তু আমেরিকাতেও পাঠাও এই কাজ করলে বিশাল পরিমাণের ফাইন খেত। আমরা সাইবার যুদ্ধে যাচ্ছি, আর 12 মিনিট সময় আছে। কেন সাইবার যুদ্ধ? প্লেন, ট্যাঙ্ক, বোমা কিনতে টাকা লাগে, ভাইরাস বানাতে বা হ্যাক করতে টাকা অনেক কম লাগে। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তথ্যের মূল্য কতখানি? বাংলাদেশের 1 কোটি লোক ইন্টারনেটে, তাদের কাছে সবকিছুরই মূল্য আছে, এবং বাংলাদেশের এইটা যদি কোনো মন্ত্রী হয় বা ফরেন মিনিস্ট্রির কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হয়, সেই টাকার, সেই তথ্যের বিশাল মূল্য আছে। কেন, সেটা আমি একটু পরে যাচ্ছি। আর বুঝতেই পারছো যে বাংলাদেশ ব্যাংক থেকে $100 কোটি চুরি হয়ে যাচ্ছিল। সুতরাং বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মূল্য কত? মূল্য $100 কোটি। 2018-2019-এ বাংলাদেশের অনেকগুলি ব্যাংকের 3 মিলিয়ন, 4 মিলিয়ন, $5 মিলিয়ন করে চুরি হয়েছে, সেগুলি তারা চেপে গিয়েছে। ইউক্রাইনের লোকদের এটিএম থেকে চুরি করার যেসব ঘটনা শুনেছে, এগুলি হচ্ছে আইসবার্গের টিপ, উপরের 1%, 2%। তোমার ওটিপি, একটা প্রশ্ন এসেছে, আমার ওটিপি কেউ জানতে পারলে। হ্যাঁ, ওটিপি জানারও ব্যাপার আছে। ফোন কোম্পানিতে কাজ করে অথবা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করে এমন লোক ওটিপি জানতে পারে। আবু রায়হান বলছে দাদু ভাইকে বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর দেখাচ্ছে, ধন্যবাদ। সিম ক্লোনিং বলে একটা ব্যাপার আছে। সিম ক্লোনিং কঠিন কিন্তু অসম্ভব না। সিম ক্লোনিং করে তোমার ওটিপি জানা সম্ভব। আচ্ছা, আমরা সাইবার হ্যাকিং এ যাচ্ছি, এই জন্য প্রেজেন্টেশনটা আপলোড করতে বুঝতে পারবে। পলিটিক্স থেকে আমি একটু দূরে থাকতে চাই, অ্যাটলিস্ট এই প্রেজেন্টেশনে। আমার জন্য তাও নিরাপদ, বাংলাদেশে যারা থাকে তাদের জন্য পলিটিক্স নিয়ে কথা বলাটা নিরাপদ নাও হতে পারে। আমি কিছু হেডলাইন পড়ছি, প্রেজেন্টেশন দেখলে বুঝতে পারবে। Bangladeshi hackers shut down 20,000 Indian sites. Russia accused of unleashing cyber war to disable Estonia. Indian hackers hacked 20 Bangladesh-based sites. এটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমরা 20,000 করেছি, ওরা মাত্র 20টা করেছে, ইন্ডিয়ানরাও আরো অনেক বেশি করেছে। সাইবার 71 সম্পর্কে কিছু বলুন। আমি সাইবার 71 ভালো কাজ করে, সবসময় ভালো কাজ করে না, এর বেশি আর কিছু বলবো না। নর্থ কোরিয়া সোনি এন্টারটেইনমেন্টকে হ্যাক করেছে, কারণ নর্থ কোরিয়ার লিডারের বিরুদ্ধে তারা একটা সিনেমা, হাসির একটা সিনেমা বানাচ্ছিল। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক ফোকাসড অন দালাই লামা অ্যান্ড এমবেসি কম্পিউটার্স। এটা নিয়ে পরে বলবো, জাস্ট মনে রাখার চেষ্টা করো সবাই। আমেরিকার অনেকগুলি খুব বড় বড় বিশাল কোম্পানি আছে যারা প্লেন, ট্যাঙ্ক, মিসাইল এগুলি বানায়। তাদের মধ্যে একটা হচ্ছে লকহিড মার্টিন। আমি ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে এখানে স্পেশালি বলবো। খুব নিরাপদ যারা থাকতে চায় তারা ওয়ান টাইম পাসওয়ার্ড নামে একটা জিনিস ব্যবহার করে, যেটা মাত্র একবার ব্যবহার করা যায়। এটা ফোনে আসে বা আলাদা হার্ডওয়্যার কি পাওয়া যায়, যেটা দেখা যায়। আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, দেখতে পাচ্ছ একটা নাম্বার দেখাচ্ছে 888427। প্রতি মিনিটে এটা বদলায়। সাইডে একটা ছোট ঘড়ি দেখা যাচ্ছে, এটা একটু পরে বদলাবে। তো আরএসএ নামে একটা কোম্পানি প্রথম এই জিনিসটা বানানো শুরু করে। আরএসএ বিশ্বের প্রথম শ্রেণীর একটা সাইবার সিকিউরিটি কোম্পানি। লকহিড তাদের ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য আরএসএ ব্যবহার করে। তো কে বা কারা আরএসএ কে একটা ইমেল পাঠালো যে 2011-র রিক্রুটমেন্ট প্ল্যান, সেটা যারা খুললো, একটা এক্সেল স্প্রেডশিট, সেটা যারা খুললো, এই যে আমার ওয়ান টাইম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এটা আমি সবাইকে দেখাতে পারছি কারণ এটা ম্যাটার করে না, এটা প্রতি মিনিটে বদলে যাচ্ছে। তো কিভাবে বদলাচ্ছে, এই ওয়ান টাইম পাসওয়ার্ড সফটওয়্যারটা কিভাবে কাজ করে, সেটার ভিতরের রহস্য যদি কেউ জানতে পারে, তারা ওয়ান টাইম পাসওয়ার্ড চুরি করতে পারে। সেটা দিয়ে তারা লকহিডে ঢুকে আমেরিকান ডিফেন্সের বিভিন্ন গোপন ডিজাইন চুরি করে ফেললো। এদেরকে বলা হয় নেশন স্টেট অ্যাক্টর, যখন কোনো দেশ এইভাবে কাজ করে। চাইনিজরা এটা দিয়ে আমেরিকা একটা নতুন ফাইটার প্লেন বানাচ্ছিল F-35, সেটার ডিজাইন চুরি করে তারা আমেরিকার আগে সেটার ক্লোন বানিয়ে ফেললো।
আহ, সবচাইতে বড় উদাহরণ হচ্ছে স্টাক্সনেট। ইরানিয়ানরা পারমাণবিক বোমা বানাচ্ছিল, তো সেটার জন্য একটা কাজ করে, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ। পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম লাগে, ইউরেনিয়ামের আকরিক থেকে ইউরেনিয়াম বের করার জন্য খুব দ্রুত গতিতে সেটাকে ঘোরানো লাগে, টেস্ট টিউবের মতো একটা জিনিসে নিয়ে ঘোরায় মিনিটে 63-64 হাজার বার। তো সেটাকে কন্ট্রোল করে যে কম্পিউটার, সেটার সফটওয়্যারটাকে আমেরিকানরা হ্যাক করলো। তাদের 4 বছর লেগেছে। এবং তারা কিভাবে হ্যাক করলো? পার্কিং লটে তারা ইউএসবি পেন ড্রাইভ ফেলে রাখলো। তো কেউ একজন বলছে, ও আরে মাগনা ইউএসবি ড্রাইভ পেয়েছি, সেটা নিয়ে তারা কম্পিউটারে লাগালো, ভাইরাসটা ইনস্টল হলো। সেটা 4 বছর লাগলো আমেরিকানদের বিভিন্ন নিরাপত্তা বলয় ভেঙে ভেঙে অ্যাকচুয়াল যেখানে ইউরেনিয়াম সেপারেশন করা হয় সেখানে ঢুকতে। এবং সেটা ঢোকার পরে তারা মিনিটে 64,000 আরপিএম এর বদলে 83,000 আরপিএম এ সেই সেন্ট্রিফিউজ চালালো, কিন্তু কন্ট্রোল কম্পিউটারে দেখালো যে সবকিছু ঠিক আছে। তো তারা 15 মিনিট এইভাবে চালাতো, তারপরে আবার নর্মালে নেমে আসতো। সেটার ফলাফল হলো কি, সেন্ট্রিফিউজগুলি পুড়ে যাওয়া শুরু করলো, কারণ এত এত দ্রুত গতিতে চালানোর জন্য ডিজাইন করা ছিল না ওই সেন্ট্রিফিউজ। এবং ইরানকে প্রচুর পিছিয়ে দিল। এটা কারা লিখেছে? আমেরিকান এনএসএ এবং ইসরায়েলি মিলিটারির ইউনিট 8200 নামে একটা গ্রুপ আছে, তারা এটা লিখেছে। ইরান সেটার প্রতিশোধ নিল। প্রতিশোধটা হচ্ছে তারা আমেরিকান একটা $6 মিলিয়ন, $60 লাখ দামের একটা ড্রোন চুরি করলো। সেই ড্রোনটাকে প্রোগ্রাম করা ছিল যে কোনো কারণে রিমোট কন্ট্রোল সিগন্যাল না পেলে জিপিএস স্যাটেলাইটের গাইডেন্স ফলো করে যাবে। তো ইরানিয়ানরা সেটার চারপাশে একটা রেডিও সিগন্যাল ব্লক তুলে দিল এবং সেটাকে ভুয়া রেডিও সিগন্যাল দিল। তার ফলে এটা গিয়ে ইরানের একটা এয়ারবেসে ল্যান্ড করলো। 2017 সালে শ্যাডো ব্রোকার নামে অজানা একটা হ্যাকার গ্রুপ আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছ থেকে অনেকগুলি এই ধরনের ভাইরাস এবং এক্সপ্লয়েট চুরি করলো। সেটার নাম হচ্ছে, তাদের মধ্যে একটা তারা বাজারে ছেড়ে দিল, সেটার নাম হচ্ছে ইটার্নাল ব্লু। নর্থ কোরিয়ানরা সেটা দিয়ে একটা র্যানসমওয়্যার তৈরি করলো। রাশিয়ানরা নটপেটিয়া নামে একটা ভাইরাস তৈরি করলো, যেটা এখন পর্যন্ত দেখা সবচেয়ে মারাত্মক ভাইরাস। সেটা 3 বছর আগের ঘটনা এবং এটা দিয়ে এখনো চলছে। আমি দালাই লামা এবং চীনের কথা বলছিলাম, সেটা কেন রেলেভেন্ট? ক্যানাডিয়ান একটা গ্রুপকে দালাই লামা বলল যে আমার কম্পিউটার হ্যাক হচ্ছে, তোমরা একটু দেখো। তো তারা সেই হ্যাকটাকে ফলো করে সেই হ্যাকাররা যে কম্পিউটার থেকে ঢুকছিল উল্টা সেই কম্পিউটারে হ্যাক করে ঢুকতে পারলো। ঢোকার পরে তারা দেখলো যে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে এবং কাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। 103টা দেশে তারা দেখলো যে এই স্পাইওয়্যারটা ঢুকানো। 12টা বা 14টা দেশের ফরেন মিনিস্ট্রি এবং এম্বাসিতে পেল, তার মধ্যে একটা দেশ হচ্ছে বাংলাদেশ। তো কে একজন জানতে চাচ্ছিল বা যে বাংলাদেশের তথ্যের দাম কত। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির ঢুকতে পারা কোনো কোনো দেশের জন্য অনেক লাভজনক। এটা কি চাইনিজ গভর্নমেন্ট করছিল? আমরা জানি না, চায়না না করেছে যে তারা করছিল না, এবং হতে পারে চায়নায় একটা কম্পিউটার বসিয়ে অন্য কোনো দেশ করছিল যাতে ধরা পড়লে দোষটা চায়নার উপর হতে পারে। এটাও করা হয়, এটাকে ফলস ফ্ল্যাগ বলা হয়। একজন চুরি করে নাম রেখে আসে আরেকজনের। আমি শেষ করে ফেলছি, বাকি প্রশ্নের উত্তর আমি পরে লিখিতভাবে দিব। ব্যাঙের ছাতায় বিজ্ঞানী কিছুদিন আগে একটা পোস্ট এসেছিল আইনস্টাইনের একটা কথা। আইনস্টাইন আসলে এটা বলেন নাই ঠিক মতো, কিন্তু তার নামে প্রচলিত। তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে লড়া হবে জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লড়া হবে লাঠি আর পাথর দিয়ে। বলা হয় আইনস্টাইন এটা বলেছিলেন। তো আমি এখানে দাবি করতে পারি যে তার চাইতে তাহলে আমি একটু বেশি জানি। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বিশাল হাতিয়ার হবে সাইবার ওয়েপন্স, সাইবার অস্ত্র। আমি এখানেই শেষ করছি। আনফরচুনেটলি আমার আর একটা মিটিং আছে। প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রামিং জানা প্রয়োজন কি না? সিরিয়াস ধরনের কাজ করতে প্রোগ্রামিং জানা প্রয়োজন, কিন্তু জিনের বাদশা টাইপের কাজ করতে প্রোগ্রামিং জানার দরকার নেই, ফোন করে ভয় দেখালেই হয়। সেটাও এক ধরনের হ্যাকিং, সেটা মানসিক হ্যাকিং। সবাইকে ধন্যবাদ। বাকি প্রশ্নের উত্তর পরে দিব।